ডিউক প্রচণ্ড সন্দেহবাদী ছিলেন, তাকে হত্যা করেন। আমরা দেখেছি এটা আরজি করের মতো ঘটনা। আমি স্বীকার করছি তার সুন্দরী যে মেয়ে ইজ মাই অবজেক্ট, এটাই আমার কনসার্ন। দেখো, আজকে যে টেক্সটটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট পোয়েম মাই লাস্ট ডাচেস। এই টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান প্রেক্ষাপটে এবং তোমাদের মার্কসের জন্য। তো এই ফার্স্ট যে টেক্সটটা আমরা দেখি, তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আসবে, কোশ্চেনটা মাথায় আসে, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ টেক্সট ইট ইজ। সো ইট ইজ আ পোয়েম। তোমরা সবাই জানো যে এই টেক্সটটা হচ্ছে একটা পোয়েম, বাট হোয়াট টাইপ অফ পোয়েম, কী ধরনের কবিতা এটা? এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। সো হোয়াট ইজ দ্য ড্রামাটিক মনোলগ? দেখো, এই ড্রামাটিক মনোলগটা বোঝার আগে আমাদের এই মনোলগ ওয়ার্ডটাকে বুঝতে হবে। এই মনোলগ মানে কি? মনো মানে হচ্ছে ওয়ান, আর লগ মানে স্পিকিং। মানে এখানে যখন একজন স্পিকার কথা বলবে তখন সেটাকে আমরা বলি মনোলগ। যখন দুজন স্পিকার কথা বলে তখন সেটাকে আমরা কি বলবো? ডায়লগ। তাই মনোলগ মানে কি বললাম? এখানে একজন কথা বলবে, তাই মনোলগ, ড্রামাটিক মনোলগ কি? হোয়েন দ্য স্পিকার সেজ সামথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অ্যান্ড দেয়ার ইজ আ সাইলেন্ট লিসেনার, সো উই কল ইট আ ড্রামাটিক মনোলগ। অর্থাৎ যখন একজন কোনো পোয়েট্রিতে একজন বক্তা তার যে ইনসিডেন্ট, তার যে জীবনের কাহিনী সেটাকে এক্সপ্রেস করবে, সেটাকে আমরা বলবো ড্রামাটিক মনোলগ। কিন্তু এই স্পিকার কোনোদিনই কিন্তু পোয়েট থাকবে না। চলো এরপর এই কবিতার যে টাইটেল সেটাকে বুঝবো। মাই লাস্ট ডাচেস। মাই মানে কি? আমার। লাস্ট, লাস্ট মানে শেষ, আর ডাচেস মানে রানী। দেখো, এই ইতালির যে যারা রানী তাদেরকে কি বলা হয়? ডাচেস। ডাচেসের যদি আমরা জেন্ডার চেঞ্জ করি তাহলে কি আছে? ডিউক। তাহলে এই ডাচেস ছিলেন ইটালির যে ফেরারা বলে একটা জায়গা, সেখানকার ডাচেস, এবং তিনি বিয়ে করেছিলেন ওই ইটালির যে ডিউক, ফেরারার ডিউক আলফানসো টুকে, এবং ইনি ছিলেন 5th ডিউক অফ ফেরারা। কি হয় না, এই ডিউক প্রচণ্ড সন্দেহবাদী ছিলেন। সে প্রচণ্ড তার যে স্ত্রীকে সন্দেহ করতেন। এই জন্য তিনি কী করেন না, একদিন তার যে রানী তাকে হত্যা করেন এবং হত্যা করার পর তিনি আবার বিয়ে করবে বলেন ঠিক করেন। এবং কি হয়, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। সেরকম একজন কাউন্টের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে ডিউকের কাছে একজন মেসেঞ্জার, দূত আসেন, এবং এই মেসেঞ্জার আসার পর ডিউক তাকে তার যে লাস্ট ডাচেসের যারা পেন্টিং দেওয়ালে ছিল সেটাকে দেখায়, এবং দেখার পর যে কথোপকথন বা যে কথা সে বলে সেটাকে এই টেক্সটে লেখা হয়েছে। চলো এই টেক্সটে আমরা লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটা লাইনের ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এবং এটার যে ইনার মিনিং সেটা আমরা বুঝব। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। দ্যাটস মাই, এটা কার না? মাই, আমার। লাস্ট ডাচেস, শেষ ডাচেস। কি না? পেন্টেড অন দ্য ওয়াল। পেন্ট মানে আঁকা আছে, কোথায়? অন দ্য ওয়াল, দেওয়ালে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। লুকিং অ্যাজ ইফ মানে সিমড মানে মনে হওয়া, ইফ সি ওয়ার অ্যালাইভ যেন সে বেঁচে আছে। তাহলে এই পুরো লাইনটার মানে কি হলো? যে এটা আমার শেষ ডাচেস, যাকে দেওয়ালে আঁকা আছে, এবং তাকে যেন দেখে মনে হচ্ছে যেন সে বেঁচে আছে। তাহলে দেখো, এখানে একটা ওয়ার্ড তোমরা নোট করবে, মাই। এই যে মাই ওয়ার্ডটা, এই মাই ওয়ার্ডটা কি না? ডিউকের যে পজিটিভ নেচার সেটাকে বোঝাচ্ছে। এখানে ডিউক ডাচেসকে সে কোনো একজন হিউম্যান বিং হিসাবে ধরে না, তাকে একটা পণ্য হিসাবে ধরে। যেভাবে আমরা বলি আমার সাইকেল, আমার ঘড়ি, আমার চেয়ার, সে আমার।
সে এটা পণ্যের সাথে তুলনা করছে, যেটা আমরা এই পেট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা সেটা দেখতে পাই। আই কল দ্যাট আ পিস অফ ওয়ান্ডার, আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি বলি এটাকে, কোনটাকে, দ্যাট পিস। দ্যাট পিস মিনস দ্য পেন্টিং অফ দ্য ডাচেস হুইচ ইজ পেন্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ যে পেন্টিংটা কি, এটা ওয়ান্ডার, আশ্চর্যের জিনিস। ফ্রাপ অ্যান্ড লভস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আর ডে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস। ফ্রাপ অ্যান্ড লভ, যে ফ্রাপ অ্যান্ড লভকে, এই ফ্রাপ অ্যান্ড লভ হচ্ছে একজন ইমাজিনারি আর্টিস্ট, আর ইউ ক্যান সে দ্য ফেমাস আর্টিস্ট, একজন বিখ্যাত পেন্টার, যে কী করেছিল, সারাদিন ধরে কাজ করেছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ড বলছে সে সেখানে দাঁড়িয়ে। এই ফ্রাট অ্যাকচুয়ালি একটা টাইটেল, যেটা ইটালিয়ান মঙ্ক যারা হয়, ইটালিয়ান সাধু, তাদেরকে দেওয়া হয়। অর্থাৎ কবি এখানে এই ফ্রা ওয়ার্ডটা হয়তো ইউজ করেছেন তিনি বোঝানোর জন্য যে পেন্টার তার যে চরিত্র সেটা ঠিক ছিল। এখানে সবথেকে সন্দেহবাদী কে ছিল, এখানে যে ডিউক সন্দেহবাদী ছিল, সেটাকে বোঝানোর জন্য তিনি এই ফ্রা ওয়ার্ডটা ইউজ করেছেন। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, যে উইল ইট প্লিজ ইউ সিট, যে দয়া করে বসুন, অ্যান্ড লুক অ্যাট হার, তার দিকে তাকান। হার বলতে কার দিকে, পেন্টিংটার দিকে। আই সেড ফ্রাপ অ্যান্ড লভ বাই ডিজাইন, আমি বললাম যে ডিজাইনটা কে করেছে, ফ্রাপ অ্যান্ড লভ। তাহলে পুরো লাইনগুলোর মানে কি হলো না, ওই যে মেসেঞ্জার তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, ডিউক তাকে ওই ডাচেসের যে পেন্টিংটা সেটা দেখিয়ে বলে যে এটা হচ্ছে একটা ওয়ান্ডার, একটা আশ্চর্যময় একটা পেন্টিং, এবং যেটা এই বিখ্যাত পেন্টার ফ্রাপ অ্যান্ড লভ এঁকেছিলেন। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। মানে কি, যে স্ট্রেঞ্জার বলতে যারা অচেনা ব্যক্তি হয় তাদেরকে কী বলি আমরা, স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার বলতে কাকে বোঝানো হয়েছে, ওই মেসেঞ্জারকে। যে স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতন যে অচেনা ব্যক্তি, নেভার রিড মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে না। দ্য পিকচার কাউন্টেন্স মানে কি, ফেসিয়াল এক্সপ্রেশন, যে মুখমণ্ডলের যে এক্সপ্রেশনটা কি, দ্য ডেপথ অ্যান্ড পেশেন্স, ডেপথ মানে গভীরতা, আর পেশেন্ট মানে আবেগ অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, তার আন্তরিক যে ঝলক, তার ঝলকের যে গভীরতা এবং আবেগ, সেটা বলছে তোমার মতো যে স্ট্রেঞ্জার, তোমার মতো যে অচেনা ব্যক্তি, সে এটা বুঝতে পারবে না। বাট টু মাইসেলফ দে টার্নড সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। এই লাইনটা বোঝো, যে বাট টু মাইসেলফ দে টার্নড, তারা কি করে, তার আমার দিকে ঘোরে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, যে আমি কারো জন্য এই কার্টেনটাকে সরাইনি, বাট তোমার জন্য সরাচ্ছি। অ্যান্ড সিমড ইফ দে ডাস্ট দে উড আস্ক মি হাউ সাচ আ গ্ল্যান্স কাম দেয়ার। যে সিমড মনে হয়েছিল, ইফ দে ডাস্ট মানে কি, ইফ দে ডেয়ার, যদি তারা সাহস পায়, দে উড আস্ক মি, তারা আমাকে জিজ্ঞেস করবে, হাউ সাচ আ গ্ল্যান্স কাম দেয়ার, কীভাবে এই ঝলক বা এই ঝলকানি কীভাবে এসেছে। তাহলে এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে, ওই স্ট্রেঞ্জার দিককে, অর্থাৎ মেসেঞ্জার দিককে। ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্রেজেন্স অনলি কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক। বলছে স্যার, ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্রেজেন্স অনলি, বলছে এটা কেবলমাত্র তার যে স্বামী, তার স্বামীর প্রেজেন্সে, উপস্থিতিতেই নয়। কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, যে তার যে চিকে, অর্থাৎ তার যে গালে যেটা রক্তিম আভা এসেছে, হাসির যে রক্তিম আভা, সেটা তার কেবলমাত্র হাজব্যান্ডের জন্যই নয়। ফ্রা প্যান্ডলভ চান্স টু সে হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ। পারহ্যাপস মানে কি, সম্ভবত। ফ্রা প্যান্ডলভ চান্স টু সে, এই ফ্রা প্যান্ডলভ চান্স মানে সুযোগ পেয়েছিল, টু সে বলতে, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট
টু মাচ, যে তার যে মেন্টাল ল্যাপস, এই মেন্টাল ল্যাপস বলতে বোঝায় ঢিলেঢালা পোশাক, কিন্তু এখানে শালকে বুঝিয়েছে, যে তার শালটা ওভার মাই লেডিজ রিস্ট সো মাচ, যে তা আমার লেডিজের যে আমার যে ডাচেস, সে আমার ডাচেসের রিস্টে কি অনেকটা ছিল। অর পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, এই মাস্ট নেভার হোপ ওয়াটার জায়গায় লেখো কুড নট, তাহলে পেন্ট কুড নট রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। পেন্ট বলতে এখানে পেন্ট বলতে আর্টকে বুঝিয়েছে। হয়তো ফ্রা প্যান্ডব বলেছে যে আপনার শালটা রিস্টে এতটা আছে যে কোনো আর্ট আপনার কোনো আর্ট উৎপন্ন করতে পারবে না, ফেন্ট হালকা, হাফ ফ্লাস মানে অর্ধ অর্ধ লালচে আভা, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, যেটা আপনার থ্রোটেই মারা গেছে। অর্থাৎ এই লাইনটার মানে কি হলো, যে হয়তো এখানে ফ্রা প্যান্ডব বলেছেন বা বলার সুযোগ পেয়েছিল যে আপনার যে শালটা সেটা রিস্টে এতটা ঢাকা আছে যে কোনো আর্ট এটাকে কি করতে পারবে না, আপনার থ্রোটের যে হালকা অর্ধ লালচে আভাটা সেটাকে রিপ্রোডিউস করতে পারবে না, সেটাকে পেন্ট করতে পারবে না। দেখো এখানে একটা রেটোরিক্যাল ফিগার ইউজ করা হয়েছে যেটার নাম হচ্ছে পার্সোনিফিকেশন। কিরকম, এখানে দেখো এই পেনটাকে একটা ব্যক্তির সাথে তুলনা করা আছে। পার্সোনিফিকেশন মানে কি, যখন আমরা কোনো জড় বস্তুকে আমরা ব্যক্তিত্বের গুণ আরোপ করি, তা এই যে পেনটা কি নিজে পেন্ট করতে পারবে? এখানে একটা পেনকে একটা মানুষের সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে অথার পার্সোনিফিকেশন ইউজ করেছেন। তোমাদের কোশ্চেন আসতে পারে যে হুইচ রেটোরিক্যাল ফিগার ইজ ইউজড হিয়ার, বলবে দ্য রেটোরিক্যাল ফিগার পার্সোনিফিকেশন ইজ ইউজড হিয়ার। যে such stuff was Curse, she thought, যে such stuff মানে লিখো অ্যাক্টিভিটি, মানে এই যে অ্যাক্টিভিটিগুলো, এই কাজকর্মগুলো কোনগুলো, এই যে কারু কথাতে সে তার হেসে দেওয়া, তার মধ্যে একটা ওই স্পট অফ জয় ক্রিয়েট করা, এটা হচ্ছে সে কি ভাবতো না, সে ভাবতো এটা একটা ভদ্রতা। অ্যান্ড কজ এন আপ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, সি হ্যাড আ হার্ট, হাউ শ্যাল আই সে, যে তার একটা হৃদয় আছে, আমি সেটা কিভাবে বলবো। টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড, সি লাইকড হোয়াট এভার সি লুকড অন। টু সুন মেড গ্ল্যাড, সে খুব তাড়াতাড়ি কী হতো, আনন্দিত হতো। টু ইজিলি ইমপ্রেসড মানে অভিভূত হওয়া, খুব তাড়াতাড়ি সে কী হতো, ইমপ্রেসড হতো। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, সি লাইকড সে পছন্দ করতো, হোয়াট এভার সি লুকড অন যেটাই সে দেখতো। অ্যান্ড আর লুকস ওয়েন্ট এভরিওয়ার, তার যে লুকটা সেটা প্রত্যেকটা জায়গাতে যেত। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ডাচেস একজন সহজ সরল মনের মানুষ ছিলেন, এবং সেক্ষেত্রে অপোজিট ছিলেন ডিউক, তিনি ছিলেন একজন কি দাম্ভিক এবং ইনসিকিউর এবং কি একজন ডমিনেন্ট মনোভাবাপন্ন মানুষ। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, হচ্ছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। এই ফেভার বলতে কি গিফট, যে আমার গিফটটা তার ব্রেস্টে, তার বুকে। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, হচ্ছে আমার এই যে গিফটটা সেটা তার বুকে যে গিফটটা আছে সেটা কিসের মতো, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ যে সূর্যাস্ত, যখন সূর্য যে অস্ত যায় সেটার মতো। দ্য বাউ অফ চেরিজ সাম অপিসাস ফুল, মানে বাউ অফ চেরিজ যখন একগোছা চেরি ফলের ডাল কোনো অফিসিয়াস মানে কোনো আগ্রহী ব্যক্তি নিয়ে আসে, কোথা থেকে, ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, কোনো ফলের বাগান থেকে ভেঙে। দ্য হোয়াইট মিউল she rode with round the terrace, all and each would draw from her like a approving speech। বলছে দ্য হোয়াইট মিউল অর্থাৎ সাদা যে খচ্চর, যেটা করে সি রোড উইথ রাউন্ড দ্য ট্যারেস, যে ট্যারেসে সে গোল গোল করে ঘুরে, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ। অল অ্যান্ড ইচ প্রত্যেকটা জিনিস উড ড্র ফ্রম হার, তার কাছ থেকে প্রশংসা পায়, কিসের মতো, অ্যাপ্রুভিং স্পিচ। তা প্রত্যেকটা জিনিসকে সে কী করে, প্রশংসা করে। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, এখানে ডিউক বলছে
যে ডাচেসের কোনো কোনো ম্যানার্স নেই, সে জানে না কোন ফ্যামিলি থেকে বিলং করছে, সে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকেও কী করে অ্যাটেনশন দেয়, এবং ডিউকের সেখান থেকেই একটা অপছন্দের বিষয় হয়ে যায় ডাচেস। অর প্লাস অ্যাট লিস্ট, সে কী করে না সবাইকে প্রশংসা করে বা হেসে দেয়। সি থ্যাঙ্কড ম্যান গুড বাট থ্যাঙ্ক সামহাউ আই নো নট হাউ অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট। বলছে সি থ্যাঙ্কড ম্যান, সে ধন্যবাদ জানায় মানুষদেরকে, গুড ভালো, বাট থ্যাঙ্ক সামহাউ এমনভাবে ধন্যবাদ জানায়, আই নো নট হাউ জানি না কীভাবে। ইফ সি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট, কেমনভাবে না ইফ সি র্যাঙ্কড মাই গিফট, যেভাবে সে আমার দেওয়া গিফটটা কত বছরের না 900 বছরের পুরনো নামটার সেটাকে অন্যের দেওয়া যে গিফট সেটার সাথে তুলনা করে। মানে এখানে অ্যাকচুয়ালি ডিউক বোঝাতে চেয়েছে তার বংশমর্যাদা এবং তার যে বংশের একটা গাম্ভীর্য সেটাকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি আগেকার দিনে এইগুলো প্রচলন ছিল, যে কোনো পুরাতন জিনিসের কদর বেশি ছিল, সেখান থেকে সে অ্যাকচুয়ালি তার মেসেঞ্জারকে বোঝাতে চেয়েছে যে সে কোন লেভেলে বিলং করে। যে হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রাভেলিং, হু উড স্টুপ, কে বলছে ঝুঁকবে, টু ব্লেম দিস সর্ট অফ ট্রাইফলিং, বলছে এই যে শিশুসুলভ যে আচরণগুলো এইগুলো বোঝাতে কে তার কাছে নত হবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদি তোমার কি থাকে স্কিল দক্ষতা থাকে কথা বলায়, হুইচ আই হ্যাভ নট, কী বলছে ডিউক, যেটা আমার নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, তাহলে তুমি কি করতে পারবে, মেক ইউর উইল তোমার যে ইচ্ছাটা কোয়াইট ক্লিয়ার অনেকটা পরিষ্কার করতে পারবে, টু সাচ অ্যান ওয়ান অন্যের কাছে। অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, বলছে এটা দিস এটা বা দিস এটা দ্যাট মানে ওটা, এটা বা ওটা কি করছে, ইন ইউ ডিসগাস্ট মি আমাকে বিরক্ত করে তুলেছে। হিয়ার ইউ মিস দেয়ার এক্সিড দ্য মার্ক, বলছে এখানে তুমি মিস করে গেছো বা তোমার যে শালীনতা সেটা কি করেছো হারিয়ে ফেলেছো। অ্যান্ড ইফ সি লেট হার সেলফ বি লেসেন সো নট প্লেনলি সেট হার উইটস অফ ইয়োর্স, যে ইফ সি লেট হার সেলফ লেসেন সো, যদি তোমার এই বোকাবুকিটাকে সে মেনে নেয় এবং সে নিজেকে রেকটিফাই করে নিজেকে শোধরায়, ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, তাহলেও তোমাকে কী করতে হবে, অনেকটা ঝুঁকতে হবে। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, কিন্তু আমি চুজ করেছিলাম যে আমি ঝুঁকবো না। তাহলে দেখো এইখানে একটা পুরোপুরি যে পেট্রিয়ার্কাল সোসাইটি তার রিফ্লেক্ট হচ্ছে। আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে একটা আরজি করের মতো ঘটনা, যেখানে দেখা যায় যে পুরুষতান্ত্রিক সমাজ কতটা ভয়ঙ্কর, যেখানে পদে পদে মেয়েদেরকে কি করতে হয়, মেয়েদের অত্যাচারিত হয় মেয়েরা। তো সেই রকমই দেখো এখানে বোঝা যাচ্ছে যে তাকে বোঝাতেও চায় না যে একটা মেয়ের কাছে যে নত হবে, সেটাও কিন্তু কোনো পুরুষ চায় না, যেটা এখনও আমাদের সোসাইটিতে কিন্তু কি হচ্ছে, এক্সিস্ট করছে। তাহলে এখানে এই ডিউক হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। ও স্যার সি স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, ও স্যার সি স্মাইল্ড, বলছে হ্যাঁ সে হাসতো, নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তাকে পাস কাটিয়ে যেতাম, হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, বলছে কে এরকম যায় প্রত্যেকবার সেম স্মাইল করে, মানে বাকিরাও যখন যায় তখন কেন কে যায় এরকম সেম স্মাইল করে বলছে। দিস গ্রিউ অ্যান্ড আই গেভ কমেন্টস দেন অল স্মাইল স্টপ টুগেদার, দিস গ্রিউ এটা বাড়ছিল যে সে বারবার সবাইকে অ্যাটেনশন দিচ্ছিল, সবার কথাতেই হাসছিল। অ্যান্ড আই গেভ কমেন্টস, আমি কি করেছিলাম, আমি কমেন্ট দিয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর কি হলো, অল স্মাইল প্রত্যেকটা হাসি স্টপ টুগেদার একসাথে শেষ হয়ে গেল। দেখো এই দেন অল স্মাইল স্টপ টুগেদার এটা বোঝাচ্ছে যে ডাচেসের জীবন এখানেই শেষ, ডাচেসের জীবন শেষ হয়ে গেল, অর্থাৎ ডাচেস মারা গেল। দেয়ার সি স্ট্যান্ড, সেখানে সে দাঁড়িয়ে এবার কি করছে না
এই পুরো ঘটনাটা বলার পর ডিউক সে তার মেসেঞ্জারকে দেখাচ্ছে, দেখুন এই পেন্টিংটা, সেখানে সে দাঁড়িয়ে অ্যাজ আ অ্যালাইভ, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন সে কি আছে, বেঁচে আছে। উইল ইট প্লিজ ইউ রাইস, বলছে আপনি দয়া করে কি উঠবেন? উই শ্যাল মিট দ্য কোম্পানি বিলো, তাহলে আমরা কি করতে পারি, নিচে যারা বসে আছে তাদের সাথে সাক্ষাৎ করতে পারি। অ্যাকচুয়ালি কি না, এই ডিউকের কাছে অনেকেই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তারা নিচে বসে আছে। ডিউক চায় এই মেসেঞ্জারকে সাথে নিয়ে তাদের সাথে দেখা করার। অ্যাকচুয়ালি সে প্রুভ করতে চাইছে যে একমাত্র সেই নয়, আমাকে মেয়ে দেওয়ার জন্য অনেকেই বসে আছে। আই রিপিট, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. The count your master, হচ্ছে যে কাউন্ট তোমার যে প্রভুর, মিউনিফিসেন্স মানে তার এক্সট্রিম যে জেনারোসিটি, তার উদারতাটা, ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট। অ্যাম্পেল মানে অ্যাম্পেল ইজ বিশাল, দ্য হিউজ ওয়ারেন্ট, ওয়ারেন্ট মানে গ্যারেন্টি, একটা বিশাল গ্যারেন্টি, দ্যাট নো জাস্ট প্রিটেন্স, কোনো দাবি অফ মাইন্ড ফর ডাউরি, মানে কোনো দাবি আমার পণের জন্য উইল বি ডিসঅ্যালাউড, অ্যালাউ করা হবে না। মানে প্রত্যেকটা জিনিস তিনি আমাকে একটা যে প্রচুর পরিমাণে পণ দেবেন সেটা তিনি বোঝাতে চেয়েছেন। এখানে কি লাইনটার মানে হলো, এখানে তিনি নামিয়ে গেলেন দেখানোর জন্য এবং তিনি বললেন যে আপনার যে মাস্টার, যে কাউন্ট, সে যে আমাকে প্রচুর পরিমাণে পণ দেবেন সেটা কি, সেটা আমি বুঝতে পারছি, এবং তার যে উদারতা সেটার জন্য তিনি চান না কি করতে, কোনো বার্গেনিং করতে চায় না। তো তোমরা একটু ভেবে দেখো এই পণের ব্যাপারটা, এই পণটা অ্যাকচুয়ালি কি, তোমরা দেখবে যেন আমরা যেমন হাটে গরু, ছাগল, ভেড়া কিনি সেই রকমের মতো। তোমরা যারা ছেলেরা দেখছো এই ভিডিওটা, তারা একটু দেখো, যদি ভালো করে ডিপলি বোঝো, তোমরা পণ নিচ্ছ মানে বাবা এটা নয় যে তোমরা নিজেদেরকে অনেকেই হয়তো প্রাউড ফিল করো যে আমি পণ নিচ্ছি বা আমি এত পণ পেলাম, কিন্তু একটু ঘুরিয়ে ব্যাপারটা ভাবো, দেখো তোমরা কি হচ্ছ, তোমরা বিক্রি হয়ে যাচ্ছ। যেভাবে গরু ছাগলকে বিক্রি করে সেভাবে তোমাদেরও বিক্রি হচ্ছে। যে অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং হিজ ফেয়ার ডটার ইজ মাই অবজেক্ট। অ্যাজ আই অ্যাভাউড মানে যেহেতু আমি অ্যাজ আই অ্যাভাউড আমি স্বীকার করছি, অ্যাট স্টার্টিং প্রথম থেকে, হিজ ফেয়ার ডটার্স তার সুন্দরী যে মেয়ে ইজ মাই অবজেক্ট, এটাই আমার কনসার্ন, এটাইকে আমার চাই। তাহলে এটার থেকে দেখো, এটার থেকে বোঝা যাচ্ছে অর্থাৎ ডিউকের যে চতুরতা বা ডিউক যে লোভী পরায়ণ সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি এক্সপ্রেস করছে। মানে এখানে সে একজন মেয়েকে বিয়ে করছে না, তার মেয়ের যে বিউটি তাকে দেখে বিয়ে করছে। সো চুজ ইউর পার্টনার নট বাই লুক বাট বাই হার্ট। সে কিন্তু হৃদয় থেকে চুজ করছে না, তারা কি করে চুজ করছে, সে তার রূপ দেখে, যেখানে সে রূপের সে পিপাসী, সে তার যে রূপ, সে রূপে দেখে মুগ্ধ, সে কিন্তু একটা মেয়েকে বিয়ে করছে না, একটা সুন্দরী মহিলাকে বিয়ে করছে। তাহলে এখান থেকে যে ডিউকের যে লোভী, তার লোভ, সেটাকে এখানে তুলে ধরা হচ্ছে বা এটা রিপ্রেজেন্ট করছে। টেমিং আ সি হর্স, টেমিং মানে কি, বশ করেছে একটা সি হর্স, সামুদ্রিক ঘোড়াকে। থট আ রেয়ারিটি, এটা হচ্ছে একটা রেয়ার পিস, হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা এই ইন্সবুর্গ সে কি করেছে, আমার জন্য তৈরি করে দিয়েছে। তো এই যে নেপচুন বস করেছে সি হর্সটাকে, এটা কেবলমাত্র এটাই বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে ডিউক কিভাবে ডাচকে ডোমিনেট করতো, ডাচকে কিভাবে সে বস করেছিল, ডাচকে কিভাবে তার কথায় চলতে হতো সেটাকে বোঝাচ্ছে, এবং কি বোঝাচ্ছে, তার যে অ্যারিস্টোক্রেসি সেটাকে কিন্তু তুলে ধরছে। তো তোমাদের যদি এই পোয়েমটা আমার ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো।